বামপন্থী দলের, আমি সমগ্র কিনা আমি বলতে পারবো না, এদের দেশ সম্পর্কেই একটা মানে দেশ বিরোধী মানসিকতা নিয়েই এরা ভারতবর্ষের মাটিতে রাজনীতি করে। সর্বপ্রকারের বামপন্থীদেরকে বর্জন করাটাই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে, দেশের মানুষের ক্ষেত্রে কল্যাণময় বলে আমি মনে করি। যেদিন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন কি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেওয়ার কথা, একটা কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, এবং আমাদের সেটা হিন্দুদের, সেটা কিন্তু মানুষের মনের মধ্যে গভীরভাবে দাগ কেটেছে। ডায়মন্ড হারবার মডেল, তৃণমূল কংগ্রেস, এগুলো এক একটা নর্দমার মতন। কয়েক মাস আগে ওনার সাথে আমার একটি পডকাস্ট হয়। তিনি তখন ছিলেন বিরোধী দলের এক আক্রমণাত্মক মুখ, শিলিগুড়ির 2 বারের বিধায়ক। আজকে আবার আমার সাথে রয়েছেন আজকের আড্ডায়। আজকে আমরা স্বাগত জানাবো ডক্টর শঙ্কর ঘোষকে। নমস্কার দাদা। নমস্কার। শেষবার যখন পডকাস্ট করেছিলাম আপনার সাথে মাস 4-5 আগে, তখন ছিলেন আপনি বিরোধী দলের বিধানসভার চিফ হুইপ। এখন পরিবর্তনের বাংলায় আপনি সরকারের অংশ। সেই শঙ্কর ঘোষ এবং আজকের শঙ্কর ঘোষের মধ্যে কি কোনো তারতম্য আছে, কিছু ডিফারেন্স আছে? প্রথমত বলি, কাজের পদ্ধতিগত পরিবর্তন তো অবশ্যই আছে, মানুষ হিসেবে খুব একটা পরিবর্তন নেই। কাজের দিক থেকে দেখতে গেলে সেই সময় আমার মূল কাজ ছিল সরকারের যে দুর্বলতাগুলো, সরকার বিরোধী মানুষের যে কথা, সেগুলো সরকারের কাছে বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে তুলে ধরা, আন্দোলন গড়ে তোলা। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে সরকারের কাছে মানুষ যে প্রত্যাশা করেন এবং সরকারে আসবার আগে দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতির কথা তাদের সংকল্পপত্রে লিপিবদ্ধ করেছে, সেগুলো মানুষের কাছে পৌঁছানো বা সেগুলোকে এক্সিকিউট করা, এটাই মূলত তখনকার সাথে এখনকার মূলগত পার্থক্য। তবে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে 2026-এর এই নির্বাচনের আগে পরে সবথেকে বড় প্রাপ্তি মনে হয় মানুষের প্রশস্তি, আনন্দ। মানুষ কোথাও একটা আবার নতুন করে নিজেকে ফিরে পেয়েছে, এই যে অনুভূতি, সেই অনুভূতিটাই মনে হয় সবথেকে বড় প্রাপ্তি। এবং আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে কথাবার্তা বলে যে মানুষের মধ্যে একটা অদ্ভুত আনন্দ কাজ করছে। সেই আনন্দটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাকে নিরবিচ্ছিন্ন রাখা, সেটাই এখন আমার কাছে আমার বা আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এই যে পরিবর্তন, এটা বহু প্রতীক্ষিত এবং ঐতিহাসিক বলতে পারেন। আমরা তো স্বাধীনতা দেখিনি, স্বাধীনতার সময় দেখিনি, কিন্তু এখন যেন সাধারণ মানুষের মধ্যে সেই স্বাধীনতার উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এটা কি আপনার মনে হয় যে সত্যি এরকমই হচ্ছে? একটা শৃঙ্খলা মুক্তির, একটা চাপা যন্ত্রণা, তার মধ্যে মানুষ ছিলেন। কোথাও মানুষের মুখে হাসি ছিল, সেই হাসির মধ্যে তার অন্তরের আনন্দ মিশে থাকতো না। ফলে এই যে কৃত্রিম একটা হাসি মুখে ঝুলিয়ে রেখে যে জীবনটাকে কাটানোর যে চেষ্টা মানুষ করেছিলেন, আমার মনে হয় সেটা এবার বন্ধ হয়েছে। এবং ভবিষ্যতে মানুষের মনের আনন্দই যাতে তার মুখের হাসিতে ফুটে ওঠে, সেটাকে নিশ্চিত করাটাই মনে হয় আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা যারা দূর থেকে সরকারকে দেখি, যারা সরকারের কোনোভাবেই আমরা যুক্ত নই, তাদের কাছে মনে হয় যে বিরোধিতা করা বুঝি অনেক সহজ, কিন্তু সরকারের থেকে মানুষের জন্য কাজ করা কি কিঞ্চিত কঠিন? কি মনে হয়? দেখুন, এটা নির্ভর করে সদিচ্ছার উপরে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে কোনো সরকার মানুষের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছতে পারে। যদি সদিচ্ছার অভাব হয়, তাহলেই কিন্তু প্রশ্ন উঠবে যে সরকারের দৃষ্টিভঙ্গি। যেরকম এবার আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে, মানে আমরা যেরকম কৃষি কাজ জানি, শিল্পের সাথে যুক্ত কাজ জানি,
এইখানে হয়েছিল দুর্নীতি চাষ। মানে আজকে দেখলে অবাক হয়ে যেতে হয় যে সরকারি দলের, তৎকালীন সরকারি দলের যারা জনপ্রতিনিধি নেতা, তাদের বাড়ি খুললে টাকা, গাছ ঝাঁকালে টাকা, মাটি খুঁড়লে বস্তা মাটি টাকা। খুললে টাকা, গোয়াল ঘরে টাকা। একটা দল কতখানি অধঃপতিত হলে এর উপর থেকে নিচ অব্দি যে দুর্নীতিগ্রস্ত, এটা তৃণমূল না আসলে জানাই যেত না যে টাকার চাষ কিভাবে করা সম্ভব হয়। আমি কৃষিকাজে যেরকম আমরা জানি যে আমরা বিভিন্ন খাদ্যবস্তু পেয়ে থাকি, কিন্তু তৃণমূল শেখালো টাকার চাষ কিভাবে করা সম্ভব হয় সরকারি রাজনৈতিক দল হয়ে। এইটা কিন্তু একটা বড় শিক্ষা হয়ে থাকলো মানুষের কাছে, যে এই ধরনের দল যদি রাজনৈতিক ক্ষমতায় আসে তাহলে সামাজিকভাবে কতখানি বিপর্যয় নেমে আসতে পারে, সেটা তৃণমূলের রাজত্বকাল কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল। এই যে নিচু স্তর থেকে, পঞ্চায়েত থেকে, কাউন্সিলর পদ থেকে, এরা এখান থেকে জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের থেকে এবং সব থেকে উঁচু যারা রয়েছেন সবাই যদি এরকম দুর্নীতিগ্রস্ত হন, এই মানুষগুলোকে দিয়ে আপাতত চালাতে হবে। কারণ এখন পুরসভা ভোট এই মুহূর্তে নয়, পঞ্চায়েত ভোট তো আরো দেরিতে। তো এই মানুষগুলোকে দিয়ে কি সৎ কাজ করানো সম্ভব? প্রথম কথা, সরকার একটা নির্দিষ্ট নীতি মেনে চলে, সরকারের নির্দিষ্ট পলিসি আছে, সেই পলিসি মেনে সরকার তার যা যা সিদ্ধান্ত সেটা বাস্তবায়িত করেন, কেন্দ্রের, রাজ্যের এবং ভূমিস্তরের অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট। এবার প্রশ্ন উঠছে যে পৌরসভা, পঞ্চায়েত, কর্পোরেশনে এখানে দুর্নীতিগ্রস্তরা কি সরকারের এই মনোভাবকে মানুষের কাছে নিয়ে যেতে পারবে? দেখুন, এই সময়কালে কতগুলো পরিবর্তন হয়েছে। এই দুর্নীতিগ্রস্তরা যা করেছিল, যে গত 2 বছরে চিংড়িঘাটায় উড়ালপুলের সংযোগ হচ্ছিল না, 120 ঘন্টায় সেটা হয়ে গেল। এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারি, যে উদাহরণে এটা প্রমাণ হয়ে যাবে যে সরকার চাইলেই এই কাজগুলো তারা করতে পারে। বিশেষ বিশেষ জায়গায় কারো কারো মধ্যে হেলমেট পরবার প্রবণতা ছিল না, দেখা গেল হেলমেট পরে তারা ঘুরছেন। বিশেষ বিশেষ দিনে কোনো সময় আমরা দেখেছি যে প্রায় প্রাণীর রক্তে ভেসে যেত, আমরা দেখেছি, সেটা এবার আমরা কোথাও দেখলাম না। বিশেষ বিশেষ দিনে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে থাকতো, সেটা দেখা গেল না। অর্থাৎ সরকারের সিদ্ধান্ত এবং মানুষের সহযোগিতা উভয়ের মধ্যে যে সামঞ্জস্য বা সমন্বয় রক্ষা, সেই কাজগুলোই কিন্তু এই সরকারের একটা বড় সাফল্য হিসেবে সামনের দিনে চিহ্নিত হবে। ইতিমধ্যে 1 মাসও হয়নি নতুন সরকার গঠন হয়েছে, এরই মধ্যে বেশ কিছু কঠিন কঠোর সিদ্ধান্ত সরকার নিয়েছে, যার মধ্যে প্রথম আমরা দেখতে পেয়েছি যে এই বেআইনি যে বাড়ি, এমনকি অভিষেক ব্যানার্জির বাড়িও বেআইনি নোটিশ গেছে, এরকম বহু বেআইনি সম্পত্তি, বেআইনি বিল্ডিং, বেআইনি গুদামঘর এই সমস্ত ভাঙা হচ্ছে। এবং যখনই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিছু বিরোধী দলের মানুষজন, বামপন্থীরা বিশেষ করে, তারা কিন্তু সেখানে পৌঁছাচ্ছে এবং বলছে যে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, এবং এটা ওনারা বলে আসছেন। তো আপনি একজন প্রাক্তন বামপন্থী, আপনি কি বলবেন যে এটা কি ওরা কি মনে করছে, এটা কি ঠিক করছে? প্রথম কথা, মানুষকে বিভ্রান্ত করা ছাড়া বামেদের আর কোনো কাজ নেই। ভোটের বাক্সে তার প্রতিফলন হয়েছে। আজকে যারা এই কথা বলছেন তারা অপারেশন সানশাইনের কথা ভুলে গিয়েছেন। তা তারা কি তখন ওখানে বড় লোক ছিল? প্রথম কথা মাথায় রাখতে হবে, বামপন্থীদের একটা মানসিকতা রয়েছে যে গরিবরা গরিব থাকুক এবং তাদেরকে সামনে রেখে তারা রাজনীতি করবে। গরিবদের মানোন্নয়নের প্রশ্নে বামপন্থীদের ভূমিকা তো ভীষণভাবেই হতাশাজনক। সেই জায়গায় দাঁড়িয়ে দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে। অপারেশন সানশাইন তো এই কলকাতার বুকে সংগঠিত হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে তাহলে অপারেশন সানশাইন নিয়ে বামপন্থীদের যুক্তি কি, এটা মানুষের কাছে বলা। আর দুই, এই যে যখন অন্যায় কাজগুলো হচ্ছে,
গরিব মানুষের কথা যেরকম বলছেন, কিন্তু এই গরিব মানুষদেরকে অন্যায়ের পথে যারা ঠেলে দিচ্ছেন, বামপন্থীদের তো তাদের বিরুদ্ধে কখনো রাস্তায় নামতে দেখিনি। আমি যে শিলিগুড়িতে থাকি সেখানে একজন বামপন্থী মানুষের নামে একটা কলোনি আছে, সে ওখানে কলোনিটা বসিয়ে দেদার অর্থ কামিয়েছে। তারপরে সে যখন সরকার পরিবর্তন হয়েছে সে তৃণমূলে যায় এবং তার বৈভব, তার সম্পদের পরিমাণ এত, তিনি বাধ্য হয়েছিলেন বা সেগুলো রক্ষা করার জন্য তৃণমূলে গিয়েছিলেন। এই যে গরিবদেরকে নিয়ে ব্যবসা করার যে কনসেপ্ট, এই কনসেপ্ট বামপন্থীরাই সব থেকে প্রথম আমাদের পশ্চিমবঙ্গে আমদানি করেছিলেন। এখন রাজনীতিতে তারা নো হয়ার হয়ে গিয়ে তারা আবার নতুন করে এই গরিব মানুষদের বন্ধু সেজে আরেকবার গরিব মানুষদেরকে বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর একটা জিনিস জিজ্ঞাসা করবো দাদা, এই যে আমরা জানতাম যে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে মানুষ এসেছেন, অনুপ্রবেশকারীরা এসেছিলেন এবং বহু বছর এখানে বসবাস করতেন, কিন্তু সেটা কিন্তু তদানীন্তন সরকার স্বীকার করেনি। এমনকি এসআইআর করার সময় তারা যার পর নাই তারা চেষ্টা করেছে এসআইআরকে বন্ধ করার, কোর্টে গেছেন বারংবার। কিন্তু এখন দেখা যাচ্ছে এই কয়েকদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি যখন বলেছিলেন যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এবং তাদেরকে চলে যেতে বলছেন, দলে দলে হাকিমপুর বর্ডারে আমরা দেখতে পাচ্ছি দলে দলে মানুষ যাচ্ছে। তার মানে এরা ছিল এত বছর এবং তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, তখন তারা বলছে যারা লক্ষ্মী ভান্ডার থেকে সমস্ত সরকারি পরিষেবা পেত। তো আমাদের যেখানে এমনিতেই মানুষ, গরিব মানুষের এত মানে রয়েছেন তারা, সেখান থেকে আমরা অনুপ্রবেশকারীদের কেন এই সাহায্যটা করব? আপনার কি মনে হয় এটা আমাদের সরকারের পক্ষে একদম সঠিক পদক্ষেপ? বললাম ভীষণভাবেই সঠিক পদক্ষেপ। আমি মানে অবাক হয়ে যাই, একজন বামপন্থী নেতা, বিদগ্ধ নেতা, তিনি বা তার পরিবার ঘাড় ধাক্কা খেয়ে বাংলাদেশ থেকে এপাশে এসেছিলেন। তিনি তার যুক্তি সাজাচ্ছেন যে তারা বাংলাদেশ থেকে এপারে এসছেন তার কারণ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, একটা সংবিধান রয়েছে, সেই জায়গায় থাকবার জন্য ওনারা ভালোবেসে তারা নাকি লাফাতে লাফাতে এপাশে এসছেন। আজকের দিনে দাঁড়িয়ে যারা পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হিসাবে বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে এপার বাংলা এসছেন, তাদের মধ্যে যদি একটা সাধারণ সার্ভে করা হয় তাহলে এই ধরনের বামপন্থী নেতার মন্তব্যের সমর্থনে মাইক্রোস্কোপ দিয়ে লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে যদি বাংলাদেশের জনবিন্যাস আমরা যদি আলোচনা করি, যে 47 তখন পূর্ব পাকিস্তান, 71 বাংলাদেশ গঠন এবং তারপরে মানে 21-22% থেকে 6% নেমেছে হিন্দুদের সংখ্যা। আমার মানে ওনার ওই বক্তব্য শুনে আমার এতটাই বিরক্ত লাগলো যে মানুষকে বিভ্রান্ত করতে গিয়ে এরা মানে রাস্তায় গিয়ে গরুর মাংস খেয়ে একটা হিন্দুদের ভাবাবেগে আঘাত করবার যেরকম চেষ্টা করেছিলেন, তারা আবার এই উদ্বাস্তু হয়ে আসাটাকে জাস্টিফাইড করছেন সংবিধান, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি শব্দগুলো দিয়ে, এবং তার পাশাপাশি দেশের অভ্যন্তরে বসে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ, তাদের সমর্থক হয়ে এটাই বামপন্থীরা প্রমাণ করেছেন। আর যাই হোক, বামপন্থী দলের আমি সমগ্র কিনা আমি বলতে পারবো না, এদের দেশ সম্পর্কেই একটা মানে দেশ বিরোধী মানসিকতা নিয়েই এরা ভারতবর্ষের মাটিতে রাজনীতি করে। এদের সর্বোচ্চ পর্যায়ে এদেরকে বর্জন করা প্রয়োজন, না হলে এরা দেশের অভ্যন্তরে থেকেই দেশকে ভাঙবার কথা কিন্তু এই বামপন্থী আদর্শে যারা চলেন তাদের মাঝ থেকে উঠে আসে। ফলে সর্বপ্রকারের বামপন্থীদেরকে বর্জন করাটাই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে, দেশের মানুষের ক্ষেত্রে
কল্যাণময় বলে আমি মনে করি। এই যে একটা টিপ অফ দ্য আইসবার্গ আমরা দেখেছিলাম তৃণমূলের দুর্নীতি, যেমন এই 26,000 চাকরি যখন চলে গেল, তখন আমরা জানতে পারলাম যে এতগুলো ছেলে মেয়ে যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে কষ্ট করে দিল, কিন্তু তাদেরকে সবাইকে যেতে হলো কারণ সরকারের দুর্নীতির জন্য। তখন জানতাম যে এই টিপ অফ দ্য আইসবার্গ, এবং বাকি যে সম্পূর্ণ আইসবার্গটা ডুবে রয়েছে এটা আফটার ইলেকশনস আমরা দেখতে পাচ্ছি। তো এই এত দুর্নীতিগ্রস্ত সরকারই কি আমাদের এই পরিবর্তনের প্রধান একটা কারণ বলে আপনার মনে হয়? অন্যতম কারণ। এই দুর্নীতির সাথে যুক্ত ছিল হচ্ছে দুষ্কৃতীরা, বা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী রাজের একটা অঙ্গ হচ্ছে দুর্নীতি, ভয় ইত্যাদি। এটা মানুষের বিরক্তি বাড়ালেও এটা একমাত্র উপাদান নয় যেটা এই জয় এনে দিতে পারত। এর সাথে আমার মনে হয়েছে আনুষাঙ্গিক বেশ কিছু যুক্ত হওয়ার পাশাপাশি, যেদিন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন কি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেওয়ার কথা, একটা কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে এবং আমাদের সেটা হিন্দুদের, সেটা কিন্তু মানুষের মনের মধ্যে গভীরভাবে দাগ কেটেছে। প্রশাসনিক প্রধান রাজ্যের তার এই বক্তব্য আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনে পরাজয় যেটা প্রায় তৈরি হয়েছিল সেটাকে আরো দ্রুততর করেছে এবং সেটাকে আরো ওয়াইডেন করেছে, আরো বড় করেছে। ফলে স্বাভাবিকভাবেই দুর্নীতির পাশাপাশি এই হিন্দুদের প্রতি যেন একটা বিদ্বেষ প্রশাসনিক প্রধানের, এবং তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবেই থাকতে হবে এই বার্তা দেওয়া, আমার মনে হয় মানুষ এটাকে সমর্থন করেননি। ফলে এই এই যোগফলের কারণেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এত বড় বিপর্যয়। আমরা এর মধ্যে দেখলাম যে তোলাবাজি করে তারা একটা জায়গায় কিভাবে ত্রাসের সৃষ্টি করেছিল। এই ফলতাই একটা ভালো একটা উদাহরণ আমাদের কাছে, যেখানে আমরা দেখলাম যে 70% হিন্দু প্রায় সবাই বিজেপিকে ভোট দিয়েছে, কারণ তারা 15 বছর ভালো করে ভোট দিতেই পারেনি, তাকে দিতে দেওয়াই হয়নি। তো এই ডায়মন্ড হারবার মডেল, যে ভাইপোর আমাদের ডায়মন্ড হারবার মডেল, যার জন্য উনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন, তো সেই ডায়মন্ড হারবার মডেল তো এই তোলাবাজি, এই ভয় দেখানোর মধ্যে দিয়েই বিস্তৃত ছিল। আপনার কি মনে হয়? আমার মনে হয় কি আর এই নিয়ে আলোচনার প্রয়োজন নেই। নর্দমায় যত ঢিল মারবে ততই নর্দমা থেকে মানে দুর্গন্ধই বেরোবে। এই ডায়মন্ড হারবার মডেল, তৃণমূল কংগ্রেস, এগুলো এক একটা নর্দমার মতন। এটা নিয়ে যত আলোচনা হবে ততই দুর্গন্ধ ছড়াবে। আমার তো মনে হয় এই এই ইতিহাসটাকেই, আমাদের এই রাজত্বকালটাকেই এই ইতিহাসের পাতার থেকে মুছে দেওয়া উচিত। না হলে এইরকম একটা চরম দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল মনে হয় এর আগে কখনো ভারতবর্ষে আসেনি, এবং তার প্রতিফলন নির্বাচনের পরে মাত্র 1 মাসও যায়নি, মানে এটা কত 4 মে, 1 মাসও হয়নি, হ্যাঁ 4 জুনে 1 মাস হবে ফলাফলে, তার মধ্যে এই দলটা উঠে যেতে বসেছে। একটা নীতিহীন দলের স্থায়িত্ব কতখানি হতে পারে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এই রাজত্বকাল এবং নির্বাচনের পরবর্তীতে এই যে দলে দলে লোক নিজেকে তৃণমূল থেকে বিযুক্ত করতে চাইছেন, তাদেরকে আলাদা হতে চাইছেন, তার প্রধানতম কারণ হচ্ছে এই দলের সাথে জড়িয়ে থাকা আর চোর বা দুর্নীতিগ্রস্ত হিসাবে সমাজে নিজেকে দাঁড় করিয়ে রাখা, দুটোই সমান। ফলে স্বাভাবিকভাবে কেউ কেউ ভাবছে যে এখনো যদি আমরা এই দল থেকে নিজের নাম মুছে দিতে পারি, তবু যদি কিছু সম্মান বাজে, যারা হয়তো একের পর এক দলত্যাগ করছেন, একদম কিছু যারা দুর্নীতিগ্রস্ত তারা ভয়ে দলত্যাগ করছেন, আর যারা এই দুর্নীতিগ্রস্তদের মাঝখানে দাঁড়িয়ে যদি কেউ থেকে থাকে, দুর্নীতি করেননি, তিনি ভাবছেন এই চোরেদের সাথে আর এখন থাকবার বিষয় নেই। যদিও মনে হয়, আমার মনে হয় সেটা অনেক বিলম্বিত বোধোদয়। ফলে এই 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 তৃণমূলের ইতিহাসটা একটা রাজনীতির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত কদর্য ইতিহাস হিসাবেই লেখা থাকবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিতে ঢোকার একটা হিড়িক পড়ে গেছে, চেষ্টা পড়ে গেছে। এই ব্যাপারে রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন, এই মুহূর্তে
তৃণমূল কংগ্রেস থেকে আসা কোনো রাজনৈতিক নেতা তাদের নেওয়ার কোনো জায়গা নেই। এবং তিনি আরও একটি কথা সংযোজন করেছেন যে তৃণমূলের সম্পর্কে মানুষের ঘৃণাটা সর্বব্যাপী। ফলে স্বাভাবিকভাবেই আমি তো আমাদের মাননীয় সভাপতি এবং শ্রমিকদা এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে ধন্যবাদ দেব যে তারা সংবেদনশীল আচরণ করেছেন বলে এই তীব্র জনরোষ যেভাবে রয়েছে তৃণমূল সম্পর্কে, তীব্র ঘৃণা যেভাবে রয়েছেন, তারপরেও পোস্ট পোল ভায়োলেন্সে কোনো খবর আমাদের রাজ্যে আসেনি। 2021-এর নির্বাচন আর 2026-এর নির্বাচনে যদি তুলনা করা হয়, আকাশ পাতাল তফাৎ। এক্ষেত্রে অবশ্যই আমাদের মাননীয় সভাপতি শ্রমিকদা, মুখ্যমন্ত্রী শুভেন্দুদা দুজনকেই আমি একজন বিজেপির কার্যকর্তা হিসাবে ধন্যবাদ দেব যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই রক্তাক্ত নির্বাচনের রাজনীতির ইতিহাস থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিলেন। আমাদের দল এবং আমাদের সরকার সেটা করতে সক্ষম হয়েছেন, তার জন্য আমি দুজনকেই ধন্যবাদ দিতে চাই। আমাদের নতুন একটা প্রোগ্রাম, যেটা আগে লক্ষ্মী ভাণ্ডার ছিল, সেটা এখন অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে নতুন আমরা ফর্ম ফিল আপ শুরু করেছি। তো এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে কিছু মানুষের ক্ষোভ যে এত বড় 12 পাতার ফর্ম কেন, কি আমাদের কারা এখান থেকে মানে বাতিল হতে পারে, এরকম সুস্পষ্ট ইঙ্গিত নেই। আপনার কি মনে হয় যে আরো কিছু ভালোভাবে, আরো স্পষ্টভাবে মানুষকে বোঝানোর প্রয়োজন রয়েছে? প্রথমত আমি যেটা মনে করি যে মানুষের মতামত গ্রহণ করাটা খুব জরুরি, এবং সেই মতামতের উপরে দাঁড়িয়ে সরকারেরও মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে সরকারের দৃষ্টিভঙ্গিটাকে মানুষের কাছে তুলে ধরা। একটি বিষয় সামনে এসছে, নিশ্চিতভাবে সরকার সেই নিয়ে আলোচনা করবে, কিন্তু আপনাদের মাধ্যমে আমি যেটা বলবো যে আমার যেরকম একটা অভিজ্ঞতা হয় যে ধরুন আমি যে শহরে বাস করি, একবার এক একটা কাজ হয়। কখনো ওই কি মোবাইল কোম্পানির কি কেবল ঢোকানো হয় রাস্তার নিচে, কখনো ইলেকট্রিক লাইন, এবার বিদ্যুতের তার নিচ দিয়ে বারে বারে রাস্তা খোঁড়া হয়, তারপরে আবার জলের লাইন করবে, তারপরে আবার এটা করবে সেটা করবে। তো আমি কর্পোরেশনে বলেছিলাম যে তাহলে এমন একটা কিছু করা হোক, একটা টানেল তৈরি করে দেওয়া হোক, যে টানেলের মধ্যে দিয়ে এই তারগুলোকে যে যখন যেরকম দরকার সেটাকে আমরা নিয়ে যেতে পারি। না হলে বারবার রাস্তা খোঁড়া হচ্ছে, বানানো হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে। তো একটা ওয়ান টাইম সিস্টেম তৈরি করা যায় কিনা। আমার মনে হয় যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু ওয়ান টাইম একটা ডাটা ব্যাংক সরকারের কাছে চলে আসবে। আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো যে আপনাদের মতামতকে সম্মান দিয়েও এই ডাটা ব্যাংকটাকে করতে সহযোগিতা যদি সরকারকে করেন, তাহলে আজকে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার কেন ভাবছেন, এর পরেও সরকার যে কোনো প্রকল্প মানুষের কাছে যাদের চাহিদা রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ডাটা ব্যাংক ব্যবহার করা হবে। সেক্ষেত্রে বারবার করে মানুষের এই লাইনে দাঁড়ানোর যে বিষয়টি সেটা থাকবে না। ফলে ওয়ান টাইম ডাটা ব্যাংক তৈরি করবার ক্ষেত্রে মানুষের সহযোগিতা চাই, এবং ভবিষ্যতে সরকারি প্রকল্প যেগুলো রয়েছে সেই প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এই রেডি ডাটাকেও সরকার ব্যবহার করতে পারেন, এইরকম একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখা উচিত বলে আমি মনে করি। খুব ভালো বলেছেন দাদা। আপনি তো শিলিগুড়ির দুবারের বিধায়ক এবারে, তো আগে তো বিরোধী দলের একজন নেতা ছিলেন, এখন আপনি সরকারে রয়েছেন এবং ভবিষ্যতে খুব শিগগিরই মন্ত্রী সভা গঠন হবে, আমি আশা করছি আপনি সেখানেও থাকবেন। তো নর্থ বেঙ্গল এই মানুষরা কিন্তু বহু বছর ধরে মনে করেন যে তারা বিমাতৃসুলভ আচরণ পেয়ে এসেছেন একেবারে বামপন্থার সময় থেকে। তো সেটা তো খানিকটা আমার মনে হয়, আমি নিজে যদিও ওখানে বাসিন্দা নই, কিন্তু আমারও মনে হয় এটা একদিক দিয়ে ঠিক। তো আপনাদের নতুন কি পরিকল্পনা আছে নর্থ বেঙ্গলকে নিয়ে? ইতিমধ্যে সংকল্পপত্রে পরিষ্কারভাবে লেখা আছে এইমস, আইআইটি, আইআইএম,
ফ্যাশন ইনস্টিটিউট, স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন বিষয়, তার পর্যটন, শিল্পায়ন ইত্যাদি রয়েছে। আমি শুধু এইটুকু বলবো, এতদিন আমাদের উত্তরবঙ্গে যে বঞ্চনা, বিমাতৃসুলভ আচরণ ইত্যাদি ইত্যাদির কথা মানুষ শুনে এসছে, এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আমাদের ইরেজার দিয়েছে। সেই ইরেজার দিয়ে এই শব্দগুলো উত্তরবঙ্গের মানুষের মন থেকে মুছে দেওয়ার দায়িত্ব আমাদের, এবং আমাদের সরকার এক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রথম প্রশাসনিক সভা উত্তরবঙ্গে করেন এবং সেখানে তিনি বলেন প্রতি মাসে আমরা আসব। আমাদের সচিবালয় থেকে শুরু করে সমস্ত কাজ যাতে উত্তরবঙ্গের মানুষকে এতটা আসতে না হয়, তার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা নেবে। উন্নয়ন, মানুষের প্রত্যাশা দুটোকে সমন্বিত করে এবার এক নতুন উত্তরবঙ্গ গড়ে তোলবার ক্ষেত্রে আমাদের রাজ্যের সরকার নিশ্চিতভাবে মানুষের কাছে দায়বদ্ধ।